57 বছরের প্রদীপ কর মারা গেল আমাদের আগরপাড়া, পানিহাটি বিধানসভার আগরপাড়া অঞ্চলের। তিনি ফাঁসির দড়িতে ঝুলছেন, তার হাতে একটা কাগজ, তাতে লেখা এনআরসি। যদিও সিটা নিয়ে অনেক কনফিউশন আছে, কারণ এনটা খুব পরিষ্কার, আরটা পরিষ্কার, আর সিটা দেখলে মনে হচ্ছে যে সোজা আই, দুদিকে দুটো একটু টেনে দেওয়া হয়েছে। প্রদীপ কর এসআইআর নিয়ে কিন্তু মারা যায়নি, এনআরসি নিয়ে মারা গেছেন। আচ্ছা বলুন তো, এনআরসি কোথায়? এনআরসিটা ভারতবর্ষের কোথায় আছে? আর এনআরসি শব্দটা উনি জানলেন কি করে? এই যে আজকে 2 মাস 3 মাস ধরে তোলপাড় হচ্ছে এসআইআর নিয়ে, তো এনআরসি শব্দটা উনি জানলেন কি করে? উনি এনআরসি শব্দটা জেনেছেন কারণ মুখ্যমন্ত্রী বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা কোনো কাগজ বাড়িতে আসলে কোনো এতে সই করবেন না, কোনো লিখবেন না, আর যদি লেখেন সেটা এনআরসি হয়ে যাবে আর আপনি ডিটেনশন ক্যাম্পে চলে যাবেন। এই যে দিনের পর দিন মুখ্যমন্ত্রী ভয় দেখিয়ে গেছেন মানুষকে, কাজেই একজন রেসপন্সিবল সিটিজেন হিসেবে তিনি মনে করেছেন যে সাংবিধানিক পদাধিকারী সাংবিধানিক পদাধিকারী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা বলছেন অবশ্যই সেটা ঠিক কথা, কারণ উনি বাংলার মুখ্যমন্ত্রী। সংবিধানের শপথ নিয়ে উনি তো মিথ্যে কথা বলবেন না। আমি যদি কোনো কাগজে সই করি বা কাগজে ফর্ম ফিল আপ করি, সেটা এনআরসি হয়ে যাবে এবং আমায় ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। কাজেই কোনো কাগজে ফর্ম ফিল আপ করবেন না, কোনো কাগজে সই করবেন না। এটা হচ্ছে ফিয়ার সাইকোসিস, সম্পূর্ণ ফিয়ার সাইকোসিস। এবং কাজেই ওনার মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, তাহলে সেই দায়ী হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণ ইররেসপন্সিবল কাজ করে গেছেন। দিনের পর দিন উনি মানুষকে এনআরসির ভয় দেখিয়ে গেছেন যে কোনো কাগজ ফর্ম ফিল আপ করবেন না, তাহলে এনআরসি হয়ে যাবে, যাই করুন না কেন সেটা এনআরসি হয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। বলুন তো, সাংবিধানিক পদাধিকারী একজন ব্যক্তি তিনি কিভাবে এইভাবে মানুষকে দিনের পর দিন মিথ্যে কথা বলে যায়? মনে পড়ে রাজীব গান্ধী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে বফর্স কেলেঙ্কারি, বফর্সে কোনো রকম মানে হয়নি, কিকব্যাক হয়নি, মানে কোনো রকম দালালি হয়নি। কিন্তু কালক্রমে প্রমাণ হয়েছিল না, রাজীব গান্ধীর অগোচরে সোনিয়া গান্ধীর অত্যন্ত আপনজন কর্তৃপক্ষী তারা ঘুষ খেয়েছিল ওই বফর্স ডিলিংয়ের সময়, এবং তার জন্য কিন্তু রাজীব গান্ধীর হেরে যায় ইলেকশনে। রাজীব গান্ধী হেরে যায়, যে লোকটা তার আগের ইলেকশনে 3/4 মেজরিটি নিয়ে এসেছিল সেই লোকটাই পরবর্তীকালে সেই মানুষটাই হেরে যায় এবং তার নির্মম পরিণতি ঘটে মৃত্যুর মধ্যে দিয়ে। কাজেই মুখ্যমন্ত্রী হিসেবে যে এনআরসির কথা বলে বলে যে মানুষকে যে দিনের পর দিন ভয় দেখিয়ে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, তারই ফলশ্রুতি হচ্ছে প্রদীপ কর, তিনি আত্মহত্যা করেছেন। এই নিয়ে অনেক কনফিউশন আছে যে হাতে কাগজ নিয়ে ওইভাবে কেউ আত্মহত্যা করতে পারেন না। তার 4টে আঙুল নেই, যে মানুষটার 4টে আঙুল নেই সেই মানুষটা কি করে একটা সুইসাইড নোট লিখে রাখতে পারে? আগামী দিনে বিশেষজ্ঞ দ্বারা, হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞ দ্বারা দেখতে হবে যে ওটা সত্যিকারের তার লেখা না কেউ তার হাতে লিখে দিয়ে গেছে। এটা হতে পারে না। কোনো মানুষের 4টে হাত আঙুল নেই, সে যদি বাঁ হাতে লিখত তাহলে আলাদা কথা হতে পারে। পরবর্তীকালে কারোর একটা হাত হয়ে গেছে, নার্ভের গন্ডগোলে হাত প্যারালিসিস হয়ে গেছে, পরবর্তীকালে সে বাঁ হাতে লিখছে, সেটা হতে পারে। কিন্তু সেরকম কোনো প্রমাণ নেই যে উনি বাঁ হাতে লিখতেন, এবং উনি সামান্য লেখাপড়া শিখেছিলেন 2-3 পর্যন্ত, সেভাবে কোনো লেখালেখিও উনি করতে পারতেন না, এবং বাঁ হাতে যে উনি লেখালেখি করতেন তার কোনো প্রমাণ নেই। কাজে এত বড় একটা সুইসাইড নোট উনি কী করে লিখলেন? আজকে
সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে, কোথাও কোনো প্রবলেম নেই। কোনো কোনো জায়গায় যেরকম বিহারে প্রবলেম সৃষ্টি করার চেষ্টা করেছিল, সুপ্রিম কোর্টে দিনের পর দিন আইন করে কেস করে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা হচ্ছে ইলেকশন কমিশনের সাংবিধানিক অধিকার, তাদের অধিকার আছে এটা করার। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, শুধুমাত্র রিকোয়েস্ট করেছিল যেন আধার কার্ডটাকে বিহারের ক্ষেত্রে মান্যতা দেয়া হয়। কাজেই এসআইআর একটা রেগুলার প্রসেসের মধ্যে পড়ে। তাহলে মমতা ব্যানার্জির যদি প্রশ্ন করতে হয়, তাহলে তিনি যারা ভারতের সংবিধান তৈরি করেছিলেন, যার মাথায় ছিলেন বাবা সাহেব আম্বেদকর, তাকে গিয়ে প্রশ্ন করুন কেন আপনি সংবিধানের মধ্যে লিখেছিলেন এই এসআইআর হবে, কেন এই এসআইআর কথাটা থাকবে, কেন ভোটার লিস্ট সংশোধন হবে। যিনি একবার ভারতের ভোটার হয়েছেন তিনি জন্মান্তর ধরে ভারতের ভোটার হয়ে থাকবেন। যদি পুনর্জন্ম হয়, যদি তার 4 জন্ম 5 জন্ম হয়ে থাকে, তারপরেও তার সেই পুরনো নাম ছিল সেই নাম থাকবে। আপনি এটা গিয়ে প্রশ্ন করুন, আপনি প্রশ্ন করুন বাবা সাহেব আম্বেদকরকে যে কেন আপনি সংবিধানের মধ্যে এটা ঢুকিয়েছিলেন। আর ইলেকশন কমিশনকে আপনি বলুন, প্রশ্ন করতে পারেন যে এত বছর কেন এসআইআর করেনি, এত বছর কেন এসআইআর করেননি আপনি। আপনার তো সংবিধান অনুযায়ী আপনার তো এসআইআর চালিয়ে যাওয়া উচিত ছিল। এটা আপনি প্রশ্ন করতে পারেন। 2002 সালের পরে কেন প্রতি 10 বছর অন্তর এসআইআর হয়নি, এই প্রশ্ন কিন্তু আপনি সেই প্রশ্ন করেননি। সে প্রশ্ন আপনি করেছিলেন যখন আপনি ক্ষমতায় ছিলেন না, কারণ তখন জ্যোতি বসু লোক ঢোকাতো, উন্নততর বামফ্রন্ট করতো, বাংলাদেশ থেকে মুসলমান ঢোকাতো, উন্নততর বামফ্রন্ট করতো, ইলেকশনে জিতে আসতো। তখন আপনি প্রতিবাদ করেছিলেন, সবাই জানে যে 2005 সালে পার্লামেন্টে আপনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন। আর এখন সেই মানুষগুলোই যখন পাল্টি খেয়ে আপনার দিকে চলে গেছে, সেই অনুপ্রবেশকারী মুসলমানরা, এবং তারপরে পরবর্তীকালে আরও লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী মুসলমান, এবং তার সঙ্গে অ্যাডেড একটা কিনলে আরেকটা ফ্রির মতো রোহিঙ্গারাও ঢুকে গেছে, তখন আপনি চুপচাপ হয়ে গেছেন। কারণ এখন এরা আপনার ফেভারে ভোট দিচ্ছে, কারণ এই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা এদের কাছে পার্টিটা হচ্ছে গায়ে চামড়া নয়, গায়ে জামার মতো। একটা জামা ছুঁড়ে ফেলে দিয়েছে, সিপিএমের জামাটা দিয়ে আপনার জামাটা পরে নিয়েছে। আপনি ভাবছেন আমি তো ইলেকশনে জিতে যাচ্ছি আর উন্নততর তৃণমূল সরকার চালিয়ে যাচ্ছি, উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছি। কাজে আসুক এরা, বন্যার জলের মতো আসুক। এখন যেহেতু আমার স্বার্থের এরা কাজ করছে, পরিপূরক হচ্ছে, তাই এরা আসুক, এরা বন্যার জলের মতো আসুক, আমার এবং আমার পরিবারকে উন্নয়নের এতে ভাসিয়ে নিয়ে যাক। আমি জীবনে এইরকম ইনরেসপন্সিবল কথাবার্তা আমি জীবনে কোনো সাংবিধানিক পদাধিকারী মানুষের মুখে শুনিনি। এবং তার সঙ্গে তার যে কথাবার্তা অত্যন্ত স্টাইল, অত্যন্ত নিন্দনীয়। একটা পাড়ার লিডারও তিনি এবং তার ভাইপো এইভাবে কথাবার্তা বলে না। তারা কি এক্সাম্পল সেট করে যাচ্ছে, কি এক্সাম্পল সেট করতে যাচ্ছে বলুন তো। আগামী দিনে যদি কোনো কারণে তিনি পরাজিত হন, তার জন্য কি অপেক্ষা করছে তিনি কি একবার ভেবে দেখেছেন? তার এই জিনিসগুলো তাকে কি ছেড়ে দেবে কেউ? নিশ্চয়ই ছাড়বে না, এবং ছাড়া উচিতও নয়। ইনি তার ফল নিশ্চয়ই পাবেন, যেভাবে জ্যোতি বসু পেয়ে গেছে আপনি তার ফলও নিশ্চয়ই পাবেন। কাজে আপনি এইভাবে মানুষ খেপাচ্ছেন, এবং মানুষ যদি আত্মহত্যা করছে আপনি চাপিয়ে দিচ্ছেন ইলেকশন কমিশনের ওপরে। ইলেকশন কমিশন কোনো এসআইআর করছে না, এনআরসি করছে না, এসআইআর করছে। যেহেতু ইলেকশন কমিশনকে সংবিধান বলেছে এসআইআর তোমাকে করতেই হবে, কাজে এসআইআর যদি ইলেকশন কমিশন না করে, কেউ যদি কোর্টে যায় যে এই ইলেকশন কমিশন সাংবিধানিক পদ্ধতি ভাগ বা করছে, লঙ্ঘন করছে, তাহলে ইলেকশন কমিশনারের জেল হতে পারে, সেই ইলেকশন কমিশনারের জেল হতে পারে। কাজে ইলেকশন কমিশন যেটা করছেন তার নিজস্ব সাংবিধানিক একে রক্ষা করবার জন্য, পদকে রক্ষা করবার জন্য, আর তিনি যাতে আগামী দিনে জেলে না যান তার জন্য তিনি অবশ্যই ঠিক কাজ করছেন। তবে
একটা নির্দিষ্ট নিয়ম হওয়া উচিত, প্রত্যেক 5 বছর কি প্রত্যেক 10 বছর অন্তর এসআইআর হবে। আগামী দিনে এই জিনিসই হবে। মমতা ব্যানার্জি যদি জেনে রাখুন, আবারও যদি মানুষ এইভাবে আপনার এই ভয় দেখানোতে মারা যায়, তাহলে আপনি যদি ক্ষমতা থেকে বিচ্যুত হন, ক্ষমতাচ্যুত হন, তখন কিন্তু আপনার এগেনস্টে কোর্টে ভুরি ভুরি মামলা হবে এবং সেই মামলায় কিন্তু আপনি অবশ্যই দোষী সাব্যস্ত হবেন। কারণ আপনার এই ইররেসপন্সিবল কথাবার্তার জন্যই এই মানুষগুলো মরে যেতে বাধ্য হয়েছে, আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, কেউ বিষ খেয়ে, কেউ গলায় দড়ি দিয়ে। কাজে দুটো জিনিস হওয়া উচিত। মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের বিরুদ্ধে কোর্টে যাওয়া উচিত যে এনআরসি বলে তিনি মানুষকে হত্যা করছেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষটাকে বলা হচ্ছে যে উনি নিজে হাতে লিখে এক হাতে ওই কাগজটা নিয়ে উনি আত্মহত্যা করেছেন। আমরা জানি কেউ আত্মহত্যা করলে সে কাগজে লিখে সে কোনো একটা জায়গায় রেখে যায়, হাতে এইভাবে ধরে সে কী করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো ইতিহাস বলবে, ডাক্তাররা বলবে, বিজ্ঞানীরা বলবে, কিন্তু এই জিনিস হতে পারে না। আর যে মানুষটার আঙুল নেই সে কিভাবে লিখলো, তার যদি কোনো হ্যান্ডরাইটিং থেকে থাকে তাহলে অবশ্যই সুপার এক্সপার্টদের নিয়ে, মমতা ব্যানার্জির চামচা এই রাজ্যের হ্যান্ড এক্সপার্টদের নিয়ে নয়, সুপার এক্সপার্টদের দিয়ে তদন্ত করাতে হবে। আর যদি ওনার হ্যান্ডরাইটিং কিছু না থাকে তাহলে কে বলবে যে এটা ওনার হাতের লেখা? কেন? যদি ওনার কোনো হাতের লেখা না থাকে তাহলে বুঝতে হবে যে উনি লিখতেই পারেন না। হয়তো ABCD এইগুলো কোনো রকমে এতে লিখতে পারে, সেগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার, কিন্তু কোনো ওয়ার্ড সেন্টেন্স লেখা যায় না। বিশেষ করে বাংলা ওয়ার্ড যেগুলো ঘুরিয়ে পিছিয়ে লিখতে হয়, যুক্তাক্ষর লিখতে হয়, সেইগুলো উনি কী করে লিখলেন? আর ইংরেজিতে উনি কী করে লিখলেন? এই প্রশ্নগুলো থেকে যাবে। এই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনে নিশ্চয়ই পাওয়া যাবে। তাই পুলিশ, বাংলার এই দলদাস পুলিশ, এই ঘুষখোর পুলিশ কোনোদিনই সত্যি প্রকাশ করবে না। তাই সাধারণ মানুষকে বলছি, মমতা ব্যানার্জির এই লোক খেপানোর বিরুদ্ধে হিন্দু জনতাকে বলছি, সুবিধাভোগী মমতা ব্যানার্জির সঙ্গে 15 বছর ধরে যারা আছে সেই সুবিধাভোগী শ্রেণী চাইবে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসুক। এই যে লক্ষ লক্ষ মুসলমান যারা ঢুকেছে তারা চাইবে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসুক। কিন্তু বাংলার এই আপামর জাগ্রত যে বাঙালি হিন্দু জনতা, যারা এক সময় ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশকে এই ভারত থেকে তাড়িয়েছিল, সেই বাঙালি আবার জেগে উঠুক, তার পুরনো স্মৃতি ফিরে আসুক, পুরনো আত্মগরিমা ফিরে আসুক এবং এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দূরে ছুঁড়ে ফেলে দিক। এবং আগামী দিনে যাতে মমতা ব্যানার্জির এই সমস্ত মিথ্যাচারের জন্য, যেরকমভাবে রাজীব গান্ধীকে ক্ষমতা থেকে চ্যুত হয়েছিল, সেরকম এই মিথ্যাচারের বিরুদ্ধে যাতে যথাযথ তার পানিশমেন্ট হয়, আগামী দিন তার জন্যই অপেক্ষা করছে। তাই আগামী দিন হচ্ছে হিন্দু জনতা, এই জাগ্রত বাঙালি যারা ব্রিটিশকে তাড়িয়েছিল, সেই বাঙালি যদি আর একবার জেগে ওঠে তাহলে এর প্রপার বিচার হবে। আর তা না হলে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।